প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরতে পারে, নির্বাচন বানচাল হতে পারে। সেজন্যই জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়নে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র একথা বলেন। জাতীয়তাবাদী মতদর্শের সনাতনীদের নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ মুজিব বিহারি বাঙালি দাঙ্গা লাগিয়ে বিহারি বাঙালি আলাদা করে ১৯৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে। এ ধরনের ঘটনা ঘটানোরও পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু, দরকার হলে নিজের ঘরে আগুন দিয়ে দেবে। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, সাম্প্রদায়িকতার মাঝে একটা রাজনীতি আছে। এই ভারতবর্ষে, এই উপমহাদেশে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে, কিছু গুজবের কারণে। ভারতে এসব দাঙ্গা এখনও চলমান। রাজনৈতিক কুটিলতার মধ্যে এ সাম্প্রদায়িকতা এখন না, হাজার বছর আগে থেকে আছে। কোনো মানুষ কিংবা ধর্ম সাম্প্রদায়িক নয় উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কখনো কোনো কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ফাসাদ করাতে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি আরেক দিকে চলে যায়। এইচ.এম. এরশাদও ৮৮ সালে এই কাজটা করেছিলেন। বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু, হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। গয়েশ্বর আরও বলেন, আমি হিন্দু মুসলমানের ব্যবধান বুঝি না, আমি খারাপ আর ভালো লোকের ব্যবধান বুঝি, সৎ লোক প্রতারকের ব্যবধান বুঝি। আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, অসাম্প্রদায়িক জীবনযাপন করতে পছন্দ করি। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির শীর্ষ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, হিন্দু মুসলমান আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ। এখানে কোনো প্রভেদ ছিল না, কোনো বিভেদ ছিল না। এটাকে শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর, সুতরাং আমাকে সমর্থন করো, অন্য বিরোধী দল কাউকে সমর্থন করবে না। এই কারণে তিনি জোর করে জনসমর্থন ব্যতি রেখে দিনের ভোট রাতে করে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে না দিয়ে ভোট কমিশন দিয়ে ভোট করেছেন, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করেছেন। সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের প্রেসিডেন্ট অপর্ণা রায় দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন, জাতীয় নির্বাহী কমিটির সংগঠন সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব মীর শরাফত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গুনি চৌধুরী এবং জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এদিকে দেশে একাধিক স্থায়ী হাসপাতাল বানাতে চায় চীন। স্থায়ীভাবে বাংলাদেশে একাধিক হাসপাতাল নির্মাণ করতে চায় চীন। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, প্রশিক্ষণ এবং রোবোটিক চিকিৎসা সহ ঢাকার সঙ্গে সমন্বিত স্বাস্থ্যসেবার নতুন অধ্যায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। আজ শুক্রবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত নি হাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী ২০২৫ শীর্ষক দিনব্যাপী এক্সপোতে এই আগ্রহের কথা জানায় দেশটি। অনুষ্ঠানে উপস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে আমরা শুধু হাসপাতাল স্থাপন করতে চাই না, বরং এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই যা টেকসই, মানবিক এবং প্রযুক্তি নির্ভর। মাইলস্টোন দুর্ঘটনার সহায়তার অভিজ্ঞতা আমাদের আরও গভীর সম্পর্কের দিকে নিয়ে গেছে। তিনি জানান, চীনের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশে হাসপাতাল স্থাপন, চিকিৎসক পাঠানো, রোগী রেফারেল সুবিধা এবং স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে ব্যাপক আগ্রহের কথা জানায় চীনের শীর্ষস্থানীয় 10টিরও বেশি হাসপাতালের প্রতিনিধিরা। তাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে হাসপাতাল গড়ার পাশাপাশি তারা চীনা বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এদিকে এক্সপোতে অংশ নেওয়া চীনের শীর্ষস্থানীয় হাসপাতালগুলো রোগীদের জন্য বেশ কিছু বিশেষ সুবিধার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন ও অনসাইট কনসালটেশন, দ্রুত মেডিকেল ভিসা প্রসেসিং, আমন্ত্রণপত্র প্রদান, ভাষা অনুবাদ সহায়তা এবং বিমানবন্দর পিকআপ সার্ভিস। সবগুলো সেবাই বাংলাদেশি রোগীদের জন্য সহজে চীনে চিকিৎসার পথ খুলে দিচ্ছে। এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী কোরবান আলী বলেন, চীনের সঙ্গে এই স্বাস্থ্য সেতু বন্ধন আমাদের জন্য শুধুমাত্র সেবা নয়, বরং সক্ষমতা তৈরি ও প্রযুক্তির যুগে প্রবেশের পথ খুলে দিচ্ছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ঢাবির আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শুক্রবার ৮ই আগস্ট দিবাগত রাত ২টার দিকে ভিসি বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দেন। ভিসি বলেন, ২০২৪ সালের ১৭ই জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে এবং প্রত্যেক হল প্রশাসন এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি নিয়েও সংগঠনের নেতাদের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। তবে শিক্ষার্থীরা ভিসির এই বক্তব্য প্রত্যাখ্যান করে হলে ছাত্র রাজনীতির সম্পূর্ণ অবসান দাবি করেন। এ সময় তারা ৬ দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হচ্ছে, ছাত্রদল কেন কমিটি দিল ভিসিকে জবাব দিতে হবে, ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল শিবির বাগছাস বামসহ হলে এক্সিস্টিং গুপ্ত কমিটি বিলুপ্ত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের হল একাডেমিক এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে, ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করতে হবে, হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে, দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটে আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। যেখানে বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে, সেখানে ছাত্রদলের প্রকাশ্য কমিটি ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। বিশেষ করে রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রথমে আন্দোলনে নামেন। সন্ধ্যার পর আন্দোলনের মাত্রা বাড়তে থাকে এবং রাত ১২টার পর টিএসসির রাজু ভাস্কর্যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা একত্রিত হন। রাত ২টার দিকে ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রোটক্টার শিক্ষার্থীদের সাথে কথা বলতে বাসভবনের সামনে আসেন। এ সময় তাদের সাথে বিক্ষোভরত শিক্ষার্থীদের প্রায় ১ ঘণ্টা আলাপ আলোচনা হয়। পরে ভিসি বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতির বিষয়ে ২০২৪ সালের ১৭ই জুলাই হল প্রভোস্টের নেয়ার সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি তিনি বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। ভিসির ওই বক্তব্যে শিক্ষার্থীরা না বলে আপত্তি জানান এবং হলগুলোতে সম্পূর্ণভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করেন। তারা হলে হলে শিবিরের গুপ্ত কমিটি প্রকাশ ও ছাত্রদল কমিটির সদস্যদের শাস্তির দাবিও জানান। পরে প্রোটক্টর সাইফুদ্দিন আহমেদ স্পষ্টভাবে ঘোষণা দেন যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে। এই ঘোষণার পর শিক্ষার্থীরা হাততালি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগান দেন, এই মুহূর্তে খবর এলো, হল পলিটিক্স নিষিদ্ধ হলো। পরে রাত ৩টার দিকে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান। সবশেষ জানিয়ে দেব, পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না। চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপির সালাহুদ্দিন সাহেব বোঝেই না পিআর কাকে বলে। পিআর খায় না মাথায় দেয়, পিআর খায়ও না মাথায়ও দেয় না। পিআর নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন করে। পিআর নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না। শুক্রবার ৮ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এনায়েতপুর থানা শাখা। চরমোনাই পীর বলেন, পিআরবিহীন নির্বাচনের মাধ্যমে যারা এককভাবে ক্ষমতায় দেয় তারাই সংবিধানকে নিজেদের খেয়াল খুশি মতো বদলে ফেলে। কিন্তু পিআর পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, একক আধিপত্য তৈরি হয় না। তিনি বলেন, গত ৫৩ বছরের নির্বাচনে আমরা দেখেছি দিনের ভোট রাতে বাক্সে চলে যায়। কালো টাকা আর পেশিশক্তি জোরে সৎ ও যোগ্য মানুষগুলো নির্বাচিত হতে পারে না। এই ব্যবস্থা আমাদের রাষ্ট্র ও গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি ইসলামী শক্তির পক্ষে ব্যালট বাক্স প্রস্তুত করেছি। দেশের দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাই। আমরা আর ভারত বা আমেরিকার দালালি চাই না। এই দেশ আমাদের, আমরা এদেশের মালিক।